হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। ডাব্লিউবিপিএসসি বোর্ডের মাধ্যমে যে পরীক্ষাগুলো প্রত্যেক বছরে আয়োজিত হয়েছে, আগামীতে যখন ফর্ম ছাড়া হয় নির্দিষ্ট সময় পর পর, তখন কিন্তু বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী এই পিএসসির জন্য বা পাবলিক সার্ভিস কমিশনের জন্য কিন্তু প্রস্তুতি নেয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই পিএসসির পরীক্ষার একটা ভাস্ট একটা ওয়েটেজ ক্যারি করে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা বিগত বছরের প্রশ্নসমূহ থেকে। তো পিএসসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা নতুন কোনো কোশ্চেন খুললে বুঝতে পারবে পিএসসি বারবারই কিন্তু তাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে কিন্তু একটা ওয়েটেজ রাখে বা সেখান থেকে কিন্তু নতুন করে কিছু কোশ্চেন তৈরি করার একটা প্রবণতা দেখা যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ছাত্র বা অ্যাজ এ ক্যান্ডিডেট অ্যাসপিরিয়েন্ট সে যখন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সে কিন্তু তখন সামনে পিএসসির যে বিগত বছরে তাই তো কোন কোন সাল পরীক্ষা হয়েছিল অ্যাজ আ নিউ ক্যান্ডিডেট হিসেবে তার পক্ষে রেকটিফাই করা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় এবং সেই একই জিনিসটা তার শর্ট আউট করতে শুধু কোন কোন সাল পরীক্ষা হয়েছিল এই জিনিসটা বুঝতেই তার কিন্তু অনেকটা সময় ঘাটাঘাটি এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল তাকে দেখতে হয় এবং তারপরেও একটা জায়গাতে গচ্ছিত আকারে সমস্ত কিছু কিন্তু ইনফরমেটিভভাবে দেওয়া থাকে না। তো বাংলার যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আছে, আমি জানি না কোনো চ্যানেলে তোমরা সমস্তটা কম্প্যাক্টভাবে একসঙ্গে পাবে কিনা, সেজন্য তোমাদের কিন্তু অনেক সমস্যা বা প্রবলেমে পড়তে হয়। তাই আমি নাজমুল ইসলাম দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের অল পিআইকিউজ অর্থাৎ 2000 সাল থেকে শুরু করে একেবারে 2024 সাল, যখন আমাদের এটা 19 সালের লাস্ট পরীক্ষা হয়েছিল, এখনো পর্যন্ত আগামীতে 24-এর পরীক্ষা হবে। তো সমস্ত সালগুলো কিন্তু আমরা একত্রে একটা প্লেলিস্টের মধ্যে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার সমেত উইথ ডিটেলস আমরা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি এবং তোমরা যে কোনো একটা সালের প্রশ্নপত্র তুলে নিলে বুঝতে পারবে বিগত বছরের সালগুলো থেকে কিন্তু প্রশ্ন পিএসসি তোলে। সুতরাং এটা তোমার কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ একটা লাস্ট মিনিট সাজেশন হিসাবেও। সুতরাং এই পর্বটি যে বা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময়ের দিয়ে তারা দেখতে পারবে, আশা করছি এখান থেকে তুমি নিরাশ হবে না। যে সমস্ত ইনফরমেশনগুলো আমি শেয়ার করব সেগুলো কিন্তু তুমি কিন্তু অবশ্যই তোমার পরীক্ষার হলে প্রশ্নপত্রে কোথাও না কোথাও দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো চলো শুরু করি আমরা আজকের এই যে সেশন এবং এই সুন্দর ইনিশিয়েটিভটার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর এই যে চ্যানেল অনেকে আমাকে আগে থেকে চেনো বা যারা আমাকে নতুন দেখছো তাদেরকে বলবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকো। ওকে, আমি নাজমুল ইসলাম, ফাউন্ডার অফ দ্য বেঙ্গল এক্সাম। তোমরা প্রত্যেকে চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এবার বলবো যে দেখো আমাদের এই যে প্লেলিস্ট, কোন প্লেলিস্টে গেলে তোমরা এগুলো পরপর পাবে ডিয়ার অ্যাসপিরিয়েন্ট। তোমরা দেখো ক্লার্কশিপ যে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওকে, তো এখানে সমস্ত সালের প্লেলিস্ট, সেখানেই সব কিছু পাবে। তোমরা কিন্তু এই প্লেলিস্টটা ফলো করলে আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পরপর সমস্ত ইয়ার পেয়ে যাবে। এ প্রসঙ্গে বলবো সমস্ত ক্লাসের নোটিফিকেশন ফ্রি পিডিএফ পেতে তোমরা কিন্তু যুক্ত থাকো আমাদের দ্য বেঙ্গল এক্সাম যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রত্যেকে যুক্ত থাকবে। আর সাবস্ক্রাইব করা আছে কিনা একবার দেখে নাও, না থাকলে সাবস্ক্রাইব করে নাও। তার আগে বলি একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে তোমরা আমাদের অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে। দ্য বেঙ্গল এক্সাম বলে সার্চ করলে তোমরা পিএসসি সহ সমস্ত কম্পিটিটিভ এক্সাম লাইক ডাব্লিউবি টেট ফাউন্ডেশন ক্লাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কনস্টেবল যেগুলো ডিফেন্সের আছে স্টেট লেভেলের, এবং এএনএম জিএনএম রেলওয়ে সহ সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন তোমরা একটা ছাতার তলায় নিতে পারবে একটা অ্যাপের মাধ্যমে। এবং সেখানে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, নোটস, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট, এভরিথিং কমপ্লিট কিন্তু আমরা বিগত 5 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একটা স্টুডেন্টের কী কী প্রয়োজন হয় ভালো একটা সফলতা পেতে, সেগুলো কিন্তু আমরা তোমাদের সঙ্গে সমস্তটাই কম্প্যাক্টভাবে আমাদের অ্যাপের মাধ্যমে শেয়ার করে থাকি। সো দেরি কিসের, ডাউনলোড দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ ফ্রম দ্য গুগল প্লে স্টোর অ্যাপ। ওকে, সো আমরা আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। এই সালটা হচ্ছে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2000, অর্থাৎ 2000 সালের প্রশ্ন থেকে তারপর আমরা 2000-এর পরবর্তীতে 1, 2, 3 এইভাবে করে যে যে সাল পরীক্ষা হয়েছিল আমরা এগোতে থাকবো। ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, বন্দে মাতারাম কে লিখেছিলেন? তো দেখো
এখানে একটা দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র। তো এক্ষেত্রে আমরা কিন্তু দুটো বিষয় জানবো, তবে তার আগে তোমাদের কনফিউশন দূর করার জন্য একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আজকে আমরা এই যে টোটাল জিকে 2000 সালে টোটাল জিকে এসেছিল কিন্তু 100 নাম্বারের। ওকে, ধীরে ধীরে পরবর্তীতে যখন মডারেট অর্থাৎ লেটেস্ট সালগুলোতে যাবে তখন কিন্তু 100টা প্রশ্ন পাবে না, 40টা প্রশ্ন পাবে। ওকে, সো একটা পর্বের মাধ্যমে যদি 100টা প্রশ্ন ডিসকাস করি অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমরা 1 থেকে 30 প্রথম পার্টে রাখবো, তারপর আমাদের পার্ট 2 হবে, দেন 3টে পার্টের মাধ্যমে আমরা এই 2000 সালটা কমপ্লিট করব, দেন সো আমাদের এগোতে থাকবে। সো যে কোশ্চেনটা ছিল বন্দে মাতরম কে লিখেছিলেন, রাইট অ্যান্সার উইল বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে আমাদের শুধু এটা জানলে হবে না, তোমরা বিভিন্ন চ্যানেলে যেখানে দেখবে শুধু কোশ্চেন আনসার করা রয়েছে, আমি তোমাদের ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই প্রশ্নটা যে আবার আসবে এরকম কিন্তু কথা নয়, সুতরাং এর রিলেটেড ডিটেলস আমাদের কিন্তু জানতে হবে। সো দ্য সং ওয়াজ রিটেন অন নভেম্বর 1875। তাহলে লেখা হয়েছিল, রিটেন মানে কি, লেখা হয়েছিল, অ্যান্ড পাবলিশ মানে প্রকাশিত হয়েছিল 1882। তাহলে দেখো 75-এ কিন্তু লেখা হচ্ছে, একেবারে 75-এর বছরের শেষের দিকে, এটা যেমন নভেম্বর সেরকম। তো তারপরে 5 আর 2 7 বছর পরে গিয়ে কিন্তু সংটি ফাইনালি পাবলিশ হচ্ছে। কোন সং? বন্দে মাতরম। ওকে, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। এবার তোমার পরীক্ষায় আসতে পারে এটা কোন উপন্যাসের অন্তর্গত। সো দ্য রাইট অ্যান্সার উইল বি আনন্দমঠ উপন্যাস। ওকে, সো পরবর্তীতে আসবো 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। দেখো এখানে একটা কনফিউশন বা ক্লু তোমাদেরকে বুঝতে হবে, গানটা যখন পাবলিশ হয়েছিল 1882, তো পাবলিশ হওয়ার পর যে গাওয়া হয়নি তা কিন্তু নয়, এটা কিন্তু গাওয়া হয়েছিল, বাট তার পরবর্তীতে এসে 1896-তে এসে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে এই গানটি কিন্তু প্রথম গাওয়া হয়েছিল। ওকে, যদি রাজনৈতিক কথাটা উল্লেখ থাকে তবে হবে 1896, আদারওয়াইজ 1882। Sir Aurobindo Ghosh translated it into English language. After translation, it was first published on 20th November 1909. সো ব্যাপারটা হচ্ছে প্রথম সংটা লেখা হয়েছিল 1875, দেন সেই লেখাটা পাবলিশ হয়েছিল 1882, তারপর রাজনৈতিক প্রেক্ষাপটে হয়েছিল 1896, কিন্তু যখন অরবিন্দ ঘোষ এটাকে ট্রান্সলেট করেছে ইংলিশে তখন কিন্তু সেই ট্রান্সলেটেড কপিটা প্রকাশিত হয়েছিল কিন্তু 1909 সালের 20th নভেম্বর। এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, খাতা পেন নিয়ে আমার ক্লাস করতে বসবে, নোটগুলো করতে থাকবে। 1950 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে, এটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম গানটিকে ভারতের প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। ওকে, সুতরাং যে ইনফরমেশনগুলো দিচ্ছি এক একটা প্রশ্নকে ঘিরে, এই ইনফরমেশনগুলো ভাস্ট, সো এইগুলো তোমরা একটু হজম করে যাওয়ার চেষ্টা করো, মানে আমি বলবো যে ইট ইজ এনাফ ফর ইয়োর প্রিপারেশন। ওকে, সো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সকলোত্তর পথনাথ, ঠিক আছে, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? সো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হর্ষবর্ধন। ওকে, এবার দেখো হর্ষবর্ধন সম্পর্কে আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে হর্ষবর্ধনের রাজধানী ছিল কৌনজ। হর্ষবর্ধনের সময় যে চীনা পর্যটক ভারতে এসেছিলেন তার নাম কি? হিউয়েনসাং। আমরা যদি WBP-কে ঘাঁটি তাহলে দেখবে যে বিগত বছরে বারবারই কিন্তু এই সমস্ত জায়গা থেকে যে ইন্ডিয়ান হিস্ট্রি সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠে আসে। সুতরাং এই টপিকগুলোকে একদম নেগলিজেন্সি ভাবে নেওয়া যাবে না, নেগলেক্ট করা যাবে না, এটাকে খুব কেয়ারফুলি কিন্তু মেমোরাইজ করতে হবে। সো তার সময় চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে এসেছিলেন। হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? মনে রাখবেন তার যখন মাত্র 16 বছর বয়স ছিল তিনি তখন 606 অর্থাৎ 606 হর্ষবর্ধন। তো মনে রাখবে এখানে যেমন দুটো রেফ আছে, তো এখানে তোমরা মনে রাখার জন্য দুটো রেফকে দুটো 6 ধরবে এবং মিডলে 0 বসিয়ে দেবে। 606-তে হর্ষবর্ধন কি সিংহাসনে বসেছিলেন, রাইট, এবং 16 বছর বয়স তখন তার ছিল। তিনি কার কাছে পরাজিত হয়েছিলেন? দ্বিতীয় পুলকেশী, নর্মদা নদীর তীরে, ঠিক আছে, দ্বিতীয় পুলকেশীর কাছে কিন্তু পরাজিত হয়েছিলেন। এবার মাথায় রাখবে এখান থেকে আর একটা অপশন আছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়। কে বলেছিলেন এটা? বিখ্যাত ঐতিহাসিক
ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। ওকে, আচ্ছা, বিনা বাদনরত অবস্থায় যে গুপ্ত সম্রাটকে মুদ্রাতে দেখা যায়, অর্থাৎ মুদ্রা বা পয়সা মানে টাকাতে দেখা যায় বিনা বাজাচ্ছে, কোন গুপ্ত সম্রাটকে? সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সুতরাং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তোমরা করে দেবে। এ প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, আমাদের প্রকাশিত অন্যান্য যে নোটসগুলো রয়েছে সেগুলো হচ্ছে যারা তোমরা পুলিশের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, লাইক ক্লার্কশিপ, কনস্টেবল, তারপর তোমাদের আবগারি, ডাব্লিউবিপি, হ্যাঁ লেডি কনস্টেবল, যে পরীক্ষায় দাও না কেন 10 ইয়ার্সের অল পুলিশ এক্সাম উইথ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মানে কি পয়েন্টস নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে এই যে হেল্পলাইন নম্বর রয়েছে এখানে তোমরা যোগাযোগ করো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কল ফর অল ইয়ার্স PIQs, যেটা আমাদের পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি ক্লার্কশিপ, মন দিয়ে শোনো, পিএসসি ক্লার্কশিপের যে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমাদের পুরো বাঞ্চ রেডি আছে, যেটার মাধ্যমে তোমরা সংগ্রহ করলে তুমি ভিডিও দেখে তো ইনফরমেশান পাবে, কিন্তু পড়তে মুখস্থ তো করতে পারবে না, তার জন্য তোমাকে লিখতে হবে। কিন্তু সমস্ত সালের কিন্তু আমাদের কাছে ডিটেলস ইনফরমেশানের সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বাঞ্চ আমাদের রেডি আছে, তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও সিটেটের 10 ইয়ার্স বেঙ্গলি ভার্সন, যারা টেট পরীক্ষা দাও, এটা ভেরি ক্রুশিয়াল ফর ইউর এক্সাম, এটা নিতে পারো। প্রাইমারি টেটের মক টেস্ট সিরিজ এবং ANM GNM এরও কিন্তু মক টেস্ট সিরিজ এবং সাজেশান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বিস্তারিত কোনো পরীক্ষার জন্য জানার থাকলে এই 7003840858 নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বুদ্ধচরিত কে লিখেছিলেন? আমি একটু ফাস্ট ফরওয়ার্ড কভার করার চেষ্টা করব, তাহলে কি হবে তোমরা শর্ট টাইমের মধ্যে অনেক জিনিস জানতে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ। ইনফরমেশনে চলে যাব, কি বলছে, লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হয়? লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হয়? কথাটা তোমরা প্রত্যেকে একটু মাথায় রাখবে। তো দেখো, এটা হচ্ছে গৌতম বুদ্ধকে কিন্তু লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো বলা হয়। শাক্য সিংহ বা গৌতম বুদ্ধকে বলা হয়। শাক্য সিংহ কে? বাণভট্ট, তিনি ছিলেন একাধারে হর্ষবর্ধনের সভাকবি এবং তিনি হর্ষচরিত এবং কাদম্বরী, এটাকে অনেকে কাদম্বরীর রচয়িতাকে যদি প্রশ্ন আসে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পাজলড হয়ে যেতে পারো, তো এটাও মাথায় রাখবে কিন্তু হর্ষবর্ধন, ঠিক আছে। তো কাদম্বরী বাণভট্ট, ওকে। তো কাদম্বরী এবং হর্ষচরিতের রচয়িতা কে তাহলে? বাণভট্ট। বিশাখা দত্ত মুদ্রা রাক্ষস রচনা করেছিলেন। পরবর্তীতে যাব, খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেছিল? সুলতান মাহমুদ, তৈমুরলং, ইবন বিল কাসিম নাকি আলেকজান্ডার? সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার। ওকে, সো এখানে আরও নতুন নতুন আপডেট পেতে তোমরা এখান থেকে কিন্তু স্ক্যান করে রাখতে পারো। আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা স্ক্যান করেও কিন্তু আমাদের যুক্ত হতে পারো আমাদের সঙ্গে। মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে আসেন এবং তিনি ছিলেন মেসিডন প্রাচীন গ্রিক সাম্রাজ্যের একজন রাজা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা তোমরা একটু পড়ো এবং আনসার করার চেষ্টা করো। আচ্ছা, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় বলো তো? প্রত্যেকটা সালেই কিন্তু এই প্রশ্নটা একটা ভেরি ফেমাস কোশ্চেন, সো এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর সমুদ্রগুপ্তকে। একটু আগেও ডিটেলস আমি বলেছিলাম ভারতের নেপোলিয়ান তাকে বলা হয়। কেন বলা হয় একটু ভালো করে সমুদ্রগুপ্ত সম্পর্কে আর যে ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার একটু দেখো। তিনি 355 খ্রিস্টাব্দ থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত 335 খ্রিস্টাব্দ থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। সমুদ্রগুপ্ত এবং গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি এবং সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের রচিত প্রয়োগ প্রশস্তি এবং এলাহাবাদ প্রশস্তি বিস্তারিত তথ্য তার এখানে পাওয়া যায়। এবং মাথায় রাখবে যে সাম্রাজ্য বিস্তারের কারণে ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে মানে আখ্যা করেছেন, রাইট? আচ্ছা চলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানবো। সমুদ্রগুপ্তের পুত্র এবং প্রথম চন্দ্রগুপ্তের পৌত্র, পৌত্র মানে কি বলতো? ছেলের ছেলে, ঠিক আছে, মানে নাতি। তো প্রথম চন্দ্রগুপ্তের নাতি ছিলেন কে?
তিনি হলেন আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, তিনি বিক্রমাদিত্য উপাধি লাভ করেন। কে? এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলো পরবর্তী প্রশ্ন। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, আমরা জানি। তো সেটা কে লিখেছিলেন? এটা তোমাদের জন্য একটা ভেরি ইনফরমেশন, একটা খুব ফেমাস কোশ্চেন। এটা হয়ে যাবে কিন্তু আমাদের জন্য, এটা হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। মাথায় রাখতে হবে তার জন্মটা 1899, ঠিক আছে, 24শে মে। আমারও ঠিক মে মাসে জন্ম, এবং সেটা হচ্ছে 1999। ওকে, পুরো 100 বছর। তো এটা 24, তো আমার কোনো একটা ডেট আছে। সো এটা হচ্ছে তিনি চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, আচ্ছা, মারা গিয়েছিলেন 29শে আগস্ট অ্যাট দ্য এজ অফ 77 ইয়ার্স, ঢাকা, বাংলাদেশে। এবং তার স্পাউস মানে পত্নী ছিলেন হচ্ছে প্রমীলা দেবী। এবং কাজী নজরুল ইসলামের উপাধি কী ছিল? সাম্যবাদের কবি, বিদ্রোহী কবি আমরা জানি, মানুষের কবি, ব্যাঙাচি নামেও এটা অনেক পরীক্ষায় এসেছে, ঠিক আছে। এবং ছোটবেলার ডাক নাম ছিল কিন্তু তার দুঃখে মিয়া বা দুখু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, দেবনাং প্রিয়দর্শী উপাধিটি কে গ্রহণ করেছিলেন? ওকে, সো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কনিষ্ক ছিলেন। কুষাণ বংশ, ক থেকে কনিষ্ক, ক থেকে মনে রাখবে হচ্ছে কুষাণ, তিনি কিন্তু কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। প্রত্যেকটা বংশের শ্রেষ্ঠ এবং শেষ রাজা মাথায় রাখবে, আসে অনেক সময়। কনিষ্কর গলা কাটা মুক্তি পাওয়া গেছে মথুরাতে। ওকে, এবং কনিষ্কর রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর, বর্তমানে যেটা পেশোয়া। ওকে, আচ্ছা, কাবুলিয়াত ও পাট্টা প্রথা কে চালু করেছিলেন? ডাব্লিউবিপির একটা ফেমাস কোশ্চেন, যেটা কিন্তু অনেক সময় ক্লার্কশিপেও বারবার এসে থাকে, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে তোমরা একটু গেস করো। রাইট অ্যান্সার উইল বি শেরশাহ। ওকে, তো শেরশাহ কি? 1 টাকার, শেরশাহ সম্পর্কে আরও জানবো, যে 1 টাকার রৌপ্য মুদ্রা বা রুপিয়া প্রচলন করেন কিন্তু শেরশাহ। সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কিন্তু বারবার ডাব্লিউবিপিতে এসছে কনস্টেবলে। তো এটা কিন্তু নির্মাণ করেন শেরশাহ। এবং দিল্লির পুরনো কিলা নির্মাণ করেন কিন্তু শেরশাহ। ওকে, দিল্লির পুরনো কিলা নির্মাণ করেন কে? শেরশাহ, ঠিক আছে। এবং সিজদা ও পাইবস, 1 মিনিট দাঁড়াও, একটু পড়ো। সিজদা ও পাইবস রীতি চালু করেন কে? গিয়াসউদ্দিন বলবন। ওকে, আচ্ছা, গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম অনেক সময় আসে উলুগ খাঁ ইজ দ্য রাইট অ্যান্সার। সুতরাং যে ইনফরমেশনগুলো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি, তো এগুলো কিন্তু তোমরা একটু নোট ডাউন করবে। এবং তোমরা যদি আমাদের পুরো পিওয়াইকিউজের সেটটা নিতে চাও, আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করো। ফার্স্ট কিছু স্টুডেন্টদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট অফার রয়েছে, তো নিতে চাইলে যোগাযোগ করতে পারো। এগুলো মুখস্থ করলে এনাফ। ওকে, সো চলো পরবর্তী কোশ্চেনে যাই। দ্বীন ইলাহি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে আকবর। এই আকবর কথার অর্থ হচ্ছে দ্য গ্রেটেস্ট বা মহান, ঠিক আছে। আকবরের প্রকৃত নাম কি? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এবং আকবরের যে সদস্য, তাদের মধ্যে দ্বীন ই ইলাহি বা ঈশ্বরের ধর্ম, ঠিক আছে। তো দ্বীন ই ইলাহি গ্রহণ করেছিলেন প্রথম হচ্ছে বীরবল, ঠিক আছে, প্রথম বীরবল গ্রহণ করেছিলেন। আকবর প্রবর্তন করেন মনসবদারি প্রথা, 10শালা ব্যবস্থা বা দহশালা ব্যবস্থা। এবং আকবরের যে প্রধানমন্ত্রী ছিলেন, তা অর্থমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন ফিনান্স অর্থাৎ অর্থমন্ত্রী। তো এটা হচ্ছে টোডারমল। এবং সুলতানি যুগের আকবর, অনেক সময় প্রশ্ন আসে যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? তোমার ডিরেক্ট আকবর বলে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয়। এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? একটু আগেই ডিটেলসের মধ্যে আমরা এটা পড়েছি। সঠিক উত্তর হরিসেন। সমুদ্রগুপ্তের স্বভাব কবি ছিলেন এই ব্যক্তি অর্থাৎ হরিসেন। তিনি এলাহাবাদ প্রশস্তি মানে রচনা করেন। ওকে, আচ্ছা, তো প্রাচীন ভারতবর্ষের সুবর্ণ যুগের অগ্রদূত কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। ওকে, প্রাচীন ভারতবর্ষের সুবর্ণ যুগের অগ্রদূত বলা হয়। ঋতু সংহার কার রচনা? ঋতু সংহার বলো দেখি। কিছু কিছু কোশ্চেন আছে তোমরা জানবে, বাট কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একটু অচেনা বলে মনে হবে, সেগুলোতেই কিন্তু বেশি ফোকাস করার প্রয়োজন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কালিদাস। কালিদাস ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি। জয়দেব কোন রাজার রাজ্যসভা অলঙ্কৃত করেন? সেটা হবে লক্ষণ সেন। এবং কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছেন?
ডেফিনেটলি সংস্কৃত, যেটাকে বাংলা ভাষার মা বলা হয়, তো সেই সংস্কৃত ভাষাতে কিন্তু রচনা করেছিলেন। বঙ্গ দর্শনের সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, এই বঙ্কিম এবং বঙ্গ মাথায় রাখবে। ইনি ছিলেন বঙ্গ দর্শনের সংবাদপত্র মানে সম্পাদক। আইনি আকবরী, আইনি আকবরী কে লিখেছিলেন? দেখো কিছু কিছু টার্ম আছে, আইনি আকবরী, তুজুকি জাহাঙ্গীরি, বাবরনামা। ঠিক আছে, তো এই সমস্ত বইগুলো, গুরুত্বপূর্ণ বইগুলো কে লিখেছেন, তিনি কার কি হন, তার পেশা কি ছিল, এই জায়গাগুলো কিন্তু একদম খুব ঠোঁটস্থ করে তোমাকে মানে জানতে হবে। তোমার এলাকা তুমি যেমন ঠিকভাবে জানো, ওই দোকানে মুদিখানার দোকান, এখানে গেলে জলের দোকান, ওখানে গেলে সোনার দোকান, যেমন তুমি জানো, ঠিক সেরকমভাবে এগুলো কিন্তু জানতে হবে। তো এখানে আবুল ফজল ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখতে হবে আকবর নামা বা আইনি আকবরী রচনা করেন আবুল ফজল, এবং আকবরের রাজসভায় 9টা রত্ন ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফৈজি, আবুল ফজল, তানসেন এবং বীরবল। ঠিক আছে, তানসেন কিন্তু বিখ্যাত একজন সঙ্গীতকার অবশ্য। ঠিক আছে, তো এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন? তোমাদের মনে আসলে ভেরি গুড, তোমরা দেখে নাও আনসারটি। 1817 সালে হিন্দু কলেজ ডেভিড হেয়ার, ঠিক আছে, ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালের 20 জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 1931 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। রামমোহন রায়কে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিলেন। এক্ষেত্রে এই যে রামমোহন বা রাজা রামমোহন রায়, যিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তিনি কি উপাধি দিয়েছিলেন? রাজা। তাহলে প্রশ্ন আসতেই পারে পিএসসিতে এবার যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কোন সম্রাট? সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। আকবর কথার অর্থ কি? মহান। তিনি 1816 সালে কলকাতায় ভারতের প্রথম ইংরেজি স্কুল শুরু করেন, যা পরবর্তীতে অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত। এবং রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কার্জনের বাংলা ভাগ কবে রদ হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1911 সাল, এটা মানে রদ হয়েছিল। গ্রীষ্মকালে রাজস্থানের আবহাওয়া কেমন সৃষ্টি হয়? সঠিক উত্তর যাবে নিম্নচাপ কেন্দ্র। ওকে, আচ্ছা, ম্যানগ্রোভ এর বন পাওয়া যায় কোথায়? মধ্যপ্রদেশ, বাঁকুড়া, সুন্দরবন এবং নর্মদা। সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবনে, যেখানে আমরা হেতাল, গরান, তারপরে ম্যানগ্রোভ, হ্যাঁ, এই সুন্দরী, এই সমস্ত গাছগুলো কিন্তু এখানে পেয়ে থাকে, এবং সুন্দরী গাছ থেকে কিন্তু এই বনটির নাম হয়েছিল সুন্দরবন। ওকে, সো পরবর্তী কোশ্চেন, জারোয়া বা হারাওয়াল নামক উপজাতি বাস করে নিম্নের কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখানে কিন্তু আমাদের আমাদের ওই যে কি বলে হারাওয়াল নামক উপজাতি কিন্তু বসবাস করে। পরবর্তী কোশ্চেন, নাগার্জুন সাগর বহুমুখী নদী প্রকল্প, ঠিক আছে, তো এটা কে কোন নদীর জল ব্যবহার করে থাকে? তো এখানে সঠিক উত্তর কৃষ্ণা ইজ দ্য রাইট অ্যান্সার। সো দেখো কোন নদীগুলির উপরে কোন বহুমুখী প্রকল্পগুলো গড়ে উঠেছে সেগুলো এক নজরে আমরা চোখ বুলিয়ে নেব। সেটা হচ্ছে তাপ্তি বল্লভসাগর সরোবর এবং গোদাবরী শ্রীরাম সাগর প্রকল্প, কৃষ্ণা নাগার্জুন সাগর প্রকল্প। কোন প্রকল্প? এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একবার মাথায় রাখবে। ফারাক্কা জলাধার নদীর প্রবাহকে প্রবাহিত করে, সঠিক উত্তর কোনটা হবে? পদ্মা, তিস্তা, সোন নাকি সিন্ধু? রাইট অ্যান্সার পদ্মা ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের উপর অবস্থিত কোনটি? মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি, বিষুব নাকি সুমেরুবৃত্ত? সঠিক উত্তর মকর ক্রান্তি। ইনফরমেশনগুলো ভেরি ইম্পর্টেন্ট। কর্কট ক্রান্তি রেখা ভারতের রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ তিনটে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টি রাজ্যের মধ্য দিয়ে কি গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। যদি বলে পশ্চিমবঙ্গের কটার উপর দিয়ে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এটা কিন্তু
মানে আমরা একটা সূত্রের মাধ্যমে আমাদের শর্টস সেকশনটা ফলো রাখবে, দেখবে মানে ছড়ার মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে দিয়েছি। ওকে, আচ্ছা, আফ্রিকার একমাত্র মহাদেশ যার উপর দিয়ে কর্কট ক্রান্তি, বিষুব রেখা এবং মকর ক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করেছে। মাহি নদী ভারতের একমাত্র নদী যা দুটো জায়গায় কর্কট ক্রান্তি রেখাকে বিচ্ছিন্ন করেছে, একটি হচ্ছে মধ্যপ্রদেশ বা এমপি এবং আরেকটি হচ্ছে গুজরাটে। ওকে, সো দুটো কিন্তু মাথায় রাখবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখছো, লটস অফ থ্যাংক ইউ তোমাদের জন্য, বিকজ এই যে অধ্যাবসা বা এই যে তোমাদের মধ্যে একটা চেষ্টা, এই চেষ্টাই কিন্তু একমাত্র সফলতার চাবিকাঠি। সুতরাং এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। ওকে, সো অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্সবো লেক নদীর ড্যাশ জায়গায় পাওয়া যায়, উচ্চভাগে নাকি মধ্যভাগে, নিম্নভাগে নাকি কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে নিম্নভাগে। ঠিক আছে, নদীর একেবারে তলদেশে, হ্যাঁ, এটা কিন্তু অশ্বক্ষুরাকৃতি এগুলো পাওয়া যায়। আচ্ছা, হিমালয়ের নাইস, ঠিক আছে, এক ধরনের কি, এটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। আমরা বলেছিলাম না যে শিলারা 3 বোন, প্রাইমারি টেটের ক্লাস করার সময় বলেছিলাম। এই শিলা মানে কি, কিন্তু শিলা কি যাওয়ানি ওই শিলা নয়, শিলারা 3 বোন, একটা হচ্ছে পাললিক শিলা, একটা হচ্ছে রূপান্তরিত শিলা এবং একটা হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক আছে, চলো পরবর্তীতে যাব। বাঘায়ু চরিত্রটি কোন নাটকে পাই? ওকে, এত কিছু মনে রাখতে হবে। তোমাদের অনেক সময় মনে হতে পারে যে স্যার কত কথা মনে রাখবো, তো ফ্যামিলির প্রেশার, বড় হয়ে যাচ্ছে, কিছু চাকরি পাচ্ছি না, এই একটা পেশা, তার উপরে এতগুলো মানে ইনফরমেশান কিভাবে মনে রাখবো? সব কিছু মাথার থেকে সরিয়ে এখন শুধু ইনফরমেশনের উপর ফোকাস করো, একসময় মানে তোমাকে মানুষের কাছে ফেমাস করে তুলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তিস্তা পারের বৃত্তান্ত, এই চরিত্রটি থেকে পাওয়া যায়। রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে কি হতে হবে? দেখো কয়েকটা জিনিস বলি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ঠিক আছে, হাইকোর্টের প্রধান বিচারপতি, এগুলো হওয়ার জন্য কি কি যোগ্যতা বলি, বয়স সীমা কত, কেমন কি, হ্যাঁ, সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা মানে একটু পড়ে নেবে। ওকে, সংবিধানের যে কোনো ক্লাস করবে হয়ে যাবে। তো এটা হচ্ছে 35 ইয়ার্স মিনিমাম বয়স লাগে। ঠিক আছে, রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক। প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা লাইন থেকে যে ভারতের প্রথম নাগরিক হিসেবে আমরা কাকে চিনি? তো রাইট অ্যান্সার উইল বি অবভিয়াসলি রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রের প্রধান, ওকে, জাতির প্রতীক, এবং একজন রাষ্ট্রপতির মেয়াদ কিন্তু 5 বছর পর্যন্ত হয়। এবং ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, মানে ডিফেন্স, ঠিক আছে, এই যে ডিফেন্স বাহিনী তার কিন্তু সুপ্রিম কমান্ডার উনি হচ্ছেন। দেখবে যে যখন আমাদের মানে 15ই আগস্ট, 26শে জানুয়ারি মানে যে কুচকাওয়াজ হয়, সেখানে কিন্তু রাষ্ট্রপতিকে সবাই স্যালুট করে, তাই না, সেনারা। তিনি কেন করে? কারণ তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রের প্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর কিন্তু সুপ্রিম কমান্ডার। তাকে ভারতের নাগরিক হতে হবে, মানে এটা হচ্ছে যোগ্যতা। ঠিক আছে, এটা হচ্ছে যোগ্যতা। একজন রাষ্ট্রপতি পদে হতে গেলে তাকে কিন্তু মানে ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স 35+ হতে হবে। বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এটা কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। আচ্ছা, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? ঠিক আছে, কতগুলি শিডিউল আছে বলো? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 12টা। ওকে, সো 12টা শিডিউল আছে। এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? দেখো মৌলিক অধিকার কটা বলো তো? মৌলিক অধিকার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু সম্পত্তির উপর অধিকার, রাইট টু প্রপার্টি। ইটস নট আ ফান্ডামেন্টাল রাইটস কারেন্টলি, ওকে, বিকজ এটা প্রিভিয়াসলি কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, বাট এটা এখন কিন্তু একটা কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে, পরবর্তীতে আসছে, দেখো 6টি মৌলিক অধিকার কি মনে রাখবে, তাহলে বলতে পারবে যে কোনটা মৌলিক অধিকার নয়, 6টা যদি জানো। ঠিক আছে, সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, স্বাধীনতার মানে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, কেউ তোমাকে শোষণ করছে তার বিরুদ্ধে তুমি আওয়াজ তুলতেই পারো। ঠিক আছে, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটা কিন্তু আমাদের 6টি যে মৌলিক অধিকার সেগুলো কিন্তু এখানে দেওয়া রইল, এবং কোন অনুচ্ছেদ সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার দেখো অরিজিনালি
টিল 1978 সাল পর্যন্ত রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার ওয়াজ মানে ছিল পাস্ট টেন্স ওয়াজ আ পার্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া ভারতবর্ষে হাউএভার যদিও বাই দ্য 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট of 1978 it was removed from the category of fundamental rights and become a constitutional right okay under the article 300A of the Indian Constitution দেখো আমার ভয়েসে কথা বলতে বলতে অনেক সময় না প্রবলেম হচ্ছে সেই কারণে এই মুহূর্তে আমি হয়তো খুব একটা ক্লাস নিয়ে আসতে পারি না বাট তারপরেও এটা মাথায় রাখবে তোমরা কষ্ট করে আমি বলার চেষ্টা করছি ক্লাসটা তোমরা দেখো ইনফরমেশন পাবে ওকে কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিও আর তোমার জানা মতো যে সমস্ত বন্ধু বা অনেকের গার্লফ্রেন্ডও আছে যারা এই মানে ক্লার্কশিপের জন্য পরীক্ষা দিচ্ছে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ যদি থাকে তো তাদেরকে কিন্তু এই লিঙ্কটা একটু শেয়ার করে দেবে ওকে মানে প্রস্তুতি নেওয়ার জন্য আর ওই যে আবার বললাম যে কল ফর অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি চাও মানে এর ঠিক আছে এটাকে বলা হয় প্রমোশন ঠিক আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আচ্ছা রাষ্ট্রপতি হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন রাষ্ট্রপতি হচ্ছে কি আমাদের ডিটেলস থেকেই পারবে তোমরা কি রাষ্ট্রের প্রধান রাইট রাষ্ট্র এবং মানে রাষ্ট্রের প্রধান রাষ্ট্র আর সরকারের প্রধান কিন্তু নয় রাষ্ট্রের প্রধান এবং আমাদের ডিফেন্স বাহিনীর সুপ্রিম কমান্ডার ঠিক আছে ডিফেন্স বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি ওকে সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার জানি না আজকের ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে ক্লাসটি দেখো আর হেল্পলাইন নাম্বারে এক্ষুনি কল করো প্রত্যেকটা ইনফরমেশন আমার ক্লাসগুলো আসতে হয়তো মানে পরপর আসবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ওই নোটসগুলো কিন্তু একই সঙ্গে পেয়ে যাবে আর দেখে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা আর তোমরা এছাড়াও যদি পরবর্তীতে আমাদের কাছে অন্য কোনো প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু নিতে পারবে আর একটা শেয়ার করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানিও কল করো এই নাম্বারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো টিল দেন টেক কেয়ার গুড বাই